আশা করি শিক্ষার্থীরা পড়ালেখায় কিছুটা মনোনিবেশ করতেছেন। তো আপনাদের সামনে আপনাদের যারা 25 ব্যাচের আছেন তাদের তো সামনে এক্সাম, এই জন্য আমরা হচ্ছে এসজি গ্রুপে নিলাম না। 26-27 ব্যাচের যারা আছে তারা আশা করি বইয়ের সাথে একটু একটু করে সম্পর্ক তৈরি করতেছেন। সেই সম্পর্কটা কেমন হওয়া উচিত তারই প্রেক্ষিতে হচ্ছে আজকে আপনাদের সামনে একটা বাংলা কুইজ দিব আপনাদের সামনে। হ্যাঁ, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে আমরা একটা কুইজ দিব। কষ্ট করে আপনারা এটা করে দেন, শেয়ার করে দেন বা আপনার কাছে রাখতে পারেন। আমরা করব। আচ্ছা জি, একটু দ্রুত যুক্ত হন। সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানান প্লিজ আমাকে। সাউন্ড শোনা যাচ্ছে? এভরিথিং ওকে? স্যার কেউ থাকলে না পরে সাউন্ড শুনবেন, কেউ থাকে নাই তো আপনার নাকি? আচ্ছা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আজকে একটা বাংলা কুইজ দিব, আপনারা একটু দ্রুত যুক্ত হন। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে কুইজটা, ফ্রি ক্লাস। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে হবে আমাদের। আমাদের সিস্টেমটা হচ্ছে এরকম কুইজের, যদি কোনো ভুল হয় আমাদের কোনো অ্যান্সার, যদি কোনো ভুল হয় তাহলে হচ্ছে 0.25 করে আমরা নেগেটিভ কাটবো। হ্যাঁ, 0.25 করে হচ্ছে আমরা কি নেগেটিভ কাটবো। হ্যাঁ, এটা যে 0.25 করে, যে এটা হচ্ছে ভুলের জন্য 0.2, মানে একবারে পুরো ভার্সিটি স্টাইল। ভার্সিটি স্টাইলে হচ্ছে আমরা করবো। আর আমরা মোটামুটি বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই যেহেতু আমরা পড়ছি, মোটামুটি হলেও পড়ছি কলেজে, তার মানে আশা করা যায় হচ্ছে ইজিলি আমরা পারবো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি, দেখি কেউ আসেন কি না। আমরা শুরু করি। ফার্স্টেই হচ্ছে দেখি এই কোশ্চেনের অ্যান্সার কে পারেন দেখি। কোমরে চাদর বাঁধা কে? এই কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? কোমরে চাদর বাঁধা কে? মামা, শম্ভুনাথ বাবু, উকিল বন্ধু, হরিশ। বলেন, কোমরে চাদর বাঁধা কে? এটা অপরিচিতা গল্পের মধ্যে আছে কিন্তু, কোমরে চাদর বাঁধা সামথিং ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কে বলতে পারবেন কোমরে চাদর বাঁধা এই চরিত্রটা কার? হ্যাঁ, কোমরের চাদর বাঁধা মামা, শম্ভুনাথ বাবু, উকিল বন্ধু, হরিশ। আচ্ছা, এটা অনেকেই হচ্ছে এই অ্যান্সারটা ভুল করে। এখানে আমরা অনেকেই পড়ার সময় অপরিচিতা গল্পের মধ্যে কোমরের চাদর বাঁধা হিসেবে শম্ভুনাথ বাবুকে দিয়ে রাখি। এটা কিন্তু আসলে শম্ভুনাথ বাবু হবে না, এটা হবে হচ্ছে উকিল বন্ধু। হ্যাঁ, উকিল বন্ধু। তো উকিল বন্ধুর আরো কিছু গুণ আছে, ওই যে টাক পড়া, ঠিক আছে, টাক পড়া, তারপর হচ্ছে কি মিশ কালো, এই গুণগুলোও কিন্তু উকিল বন্ধুরই ছিল, মিশ কালো। ঠিক আছে, সে কি করছিল, বরকর্তাদের বারবার হচ্ছে অভিষিক্ত করতেছিল, এই উকিল বন্ধু। হ্যাঁ, এরপর দেখেন সোমনাথ বাবু সম্পর্কে আমরা যে উক্তিগুলা পাই, সে হচ্ছে নির্জীব। সোমনাথ বাবু কোনো তেজ নাই, এরকম একটা লাইন আছে কিন্তু, ঠিক আছে, কোনো তেজ নাই, এগুলো হচ্ছে সোমনাথ বাবু সম্পর্কে আমরা পাই। আচ্ছা, হরিশ সম্পর্কে আমরা যেটা পাই সেটা হচ্ছে সে অনেক রসিক, রস দিয়ে কথা বলার শক্তি তার ছিল। ইভেন এই হচ্ছে হরিশই কিন্তু হচ্ছে মামাকে বিয়ের জন্য কনভিন্স করে কিন্তু এই হরিশ। হ্যাঁ, তাহলে সে হচ্ছে রসিক টাইপের। আর সে কোথায় কাজ করতো বলেন তো? সে কানপুরে কাজ করত, কল্যাণীর বাড়ি যেখানে ওইখানে সেই কাজ করত। ঠিক আছে, এগুলা তা আমরা যখন এমসিকিউ গুলো পড়বো তখন একটার সাথে আরেকটা রিলেট করে পড়ার চেষ্টা করব, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা, পরের কোশ্চেনে আসি আমরা। বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে আমাদের কোন গল্পের মিল পাওয়া যায়? দেখি, বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে আমাদের কোন গল্পের মিল পাওয়া যায়? কে বলতে পারবেন? ক্লাসটা এইচএসসি 26-27 সবার জন্য ক্লাসটা, যেহেতু 25 পরীক্ষায় দিয়ে দিছে। লাল সালু, সিরাজউদ্দৌলা, রেইনকোট, অপরিচিতা। আচ্ছা, আমরা যখন পড়ি সাধারণত গল্প বা শব্দার্থ পর্যন্তই কিন্তু আমরা পড়ি, বাকি অংশটা কিন্তু আমরা পড়ি না। আমাদের জন্য কিন্তু পাঠ পরিচিতিটা অনেক গুরুত্বপূর্ণ। পাঠ পরিচিতি
তো এই পাঠ পরিচিতির মধ্যে দেখবেন এই অংশটা আছে যে বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে কিসের মিল পাওয়া যায়। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের লাল সালু। লাল সালুর সাথে মিল পাওয়া যায় নিরপেক্ষ বর্ণনার সাথে। এবার এখান থেকে আরেকটা কোশ্চেন করি আমরা, সেটা হচ্ছে মানে নিরাবেগ ছোট গল্প। আমাদের ফার্স্ট পেপারের মধ্যে কথা আছে একটা নিরাবেগ ও আকর্ষণীয় বা নিরপেক্ষ ছোট গল্প, এরকম একটা লাইন আছে। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ছোট গল্প লিখছিল কে? নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে ছোট গল্প লিখছিল। এবার আমি আরেকটু বলে দিই, সেটা হচ্ছে একটা আকর্ষণীয় সমাপ্তির মাধ্যমে শেষ হয়েছিল। বলেন তো এইটা কার সম্পর্কে আমি বলতেছি? আকর্ষণীয় সমাপ্তি এবং খুব নিরপেক্ষভাবে সে ছোট গল্প বা তার লেখাগুলো লিখতো। এটা কার সম্পর্কে হইতে পারে, কেউ বলতে পারবেন? আচ্ছা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ওই যে মনে আছে গি দা মোপাসান, একটা মনে আছে নেকলেস গল্পের লেখক, এই নেকলেস গল্পের লেখকের গি দা মোপাসান সম্পর্কে এই কথাগুলো বলা আছে। এগুলো কিন্তু হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউতে আসে। পরে কোশ্চেন, অনুপমের কপালে কলঙ্কের দাগ দিছে কে? অনুপমের কপালে কলঙ্কের দাগ দিয়েছে কে? গুড আফটারনুন। মামা, শম্ভুনাথ বাবু, ভাগ্য দেবতা, নষ্ট গ্রহ, কি হবে অ্যান্সার? অনুপমের কপালে কলঙ্কের দাগ দিয়েছে কে? এটা জাস্ট আপনাদের বলি, 25 ব্যাচে যারা পরীক্ষার্থী তারা কিন্তু বাংলা প্রথম পত্রে ব্যাপক স্ট্রাগল ফেস করছে তারা। হ্যাঁ, প্রথম পত্র কিন্তু এত সহজ না, সেকেন্ড পেপারও যদি না বুঝে পড়েন সেটাও কিন্তু খুব সহজ না। হ্যাঁ, অনুপমের কপালে কলঙ্কের দাগ দিছে অনেকেই বলতেছেন শম্ভুনাথ বাবু, আমাদের ওয়েবে বলতেছেন, কারণ এটা আসলে আমাদের কি মানে পেইড ব্যাচের ক্লাস। রাইট অ্যান্সার কিন্তু শম্ভুনাথ না, রাইট অ্যান্সার হচ্ছে নষ্ট গ্রহ। এরকম আমাদের একটা লাইন আছে, কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া মহা সমারোহ আঁকিয়া দিল? আছে না এরকম একটা লাইন, মনে আছে? আমরা কিন্তু স্বাভাবিকভাবে অ্যান্সার দিব হচ্ছে শম্ভুনাথ বাবু। না, শম্ভুনাথ বাবু না, আমাদের ডিরেক্টলি লাইন আছে এটা কি নষ্ট গ্রহ, ঠিক আছে। আর ভাগ্য দেবতা, ভাগ্য দেবতা অপশনটা কিভাবে আসে জানেন? ওই যে মামা ছিল হচ্ছে কি, মামা ভাগ্য দেবতার প্রধান এজেন্ট ছিল। মামা ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, এইটাই ছিল কার ব্যাপারে? মামার ব্যাপারে ছিল এটা। মামা ছিল ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। আর মামা অনুপমের চেয়ে কয় বছরের বড় ছিল? মাত্র 6 বছরের বড় ছিল। আরেকটা বয়স ভিত্তিক আমরা ইয়া পাই, সেটা একটা নেকলেস গল্পের মধ্যে, যেখানে লইসেল মানে তার হাজবেন্ড মাতিলদার থেকে 5 বছরের বড় ছিল, এরকম। আচ্ছা তারপর আসেন, অপরিচিতা গল্পে দূরে থাকা অভ্যাস কার? অপরিচিতা গল্পে দূরে থাকা অভ্যাস কার ছিল? দেখি কে বলতে পারবেন? অপরিচিতা গল্পে দূরে থাকা অভ্যাস কার? মা, মামা, অনুপম, শম্ভুনাথ, কার সম্পর্কে হবে অ্যান্সারটা? অপরিচিতা গল্পে দূরে থাকা অভ্যাস কার ছিল? রাইট অ্যান্সার ছিল হচ্ছে মা, ঠিক আছে। মার দূরে থাকা অভ্যাস। এছাড়াও মায়ের সম্পর্কে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে কল্যাণীকে দেখে তার মধ্যে একটা দোমনা মনোভাব তৈরি হয়, দোমনা, ঠিক আছে। সেটা কিভাবে? যে এই মেয়েটাকে তার মানে বেয়াদবও বলতে পারতেছে না, খারাপও বলতে পারতেছে না, আবার ট্রেনে জায়গা দেওয়ার কারণে মানে কি বলবো, তাকে তার ভালোও বলতে পারতেছে না, খারাপও বলতে পারতেছে না। তখন এরকম একটা লাইন আছে যে মেয়ের বয়স হয়েছে কিন্তু মানে ইয়া শিখে নাই, মানে আচার ব্যবহার যেটা এই জিনিসটা শিখে নেয়, আদব কায়দা কম শিখছে, এরকম একটা লাইন আছে এরকম। হ্যাঁ, আচ্ছা তারপর আসেন আমাদের, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নাড়াচড়া করো, এটা বিলাসীর একটা উক্তি ছিল। এই উক্তিটা সে কিভাবে করতো বলেন তো? মৃদু হেসে, মুখ টিপে হেসে, ভীতু হয়ে, ক্ষণিক হেসে। আপনারা পাশাপাশি আমাকে আরেকটা জিনিসের জবাব দেন, সেটা হচ্ছে এই যে দেখেন এই শব্দটা ক্ষণিক হেসে, এই লাইনটা কোথায় আছে? মৃদু হেসে, মৃদু হর্ষে না, মৃদু স্বরে আছে, মৃদু স্বরে, ঠিক আছে। বলতে পারবেন এগুলা কোথায় আছে? তারপর ভীত হয়ে সামথিং, দেখি কে পারেন? হ্যাঁ, কেউ কি কমেন্ট করবেন? চিন্তা করতেছে না করাটাই বেটার, ঠিক না? শুধু শুধু বিপদ, কথা বললেই বিপদ। কি? ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নাড়াচড়া করো, এই উক্তিটা বিলাসী করতে হচ্ছে মুখ টিপে হেসে। মুখ টিপে হেসে বলতে কি, ঠাকুর এসব ভয়ঙ্কর জানোয়ার একটু সাবধানে নাড়াচড়া করো। এখন এখানে দেখেন মৃদু স্বরে, এরকম একটা লাইন ছিল আমাদের, মনে আছে? কহিল সে মৃদু মধু স্বরে, বলেন তো এটা কোথায় আছে? কহিল সে মৃদু মধু স্বরে,
কার সম্পর্কে বলা হয়েছে এই লাইনটা, দেখি পারেন কিনা। এরপর আরেকটা লাইন আছে এরকম যে শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, এটা কোথায় আছে? শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, কোথায় আছে এটা কে বলতে পারবেন? ক্ষণিক হেসে, এই লাইনটা। তাহলে মৃদু হেসে মৃদু স্বরে, এটা হচ্ছে মৃদু মধু স্বরে, এই লাইনটা হচ্ছে আমাদের তাহারই পরে মনে কবিতার মধ্যে আছে। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে আমারে গাহিতে গান। আর ক্ষণিক হেসে এটা কথা আছে হচ্ছে সোনাত্তরী কবিতার মধ্যে, যে শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে। রাইট রাইট, এই তো পারতেছেন। এরপর আসেন, অন্ধকারে আম বাগানটা কেমন মনে হচ্ছিল বিলাসী গল্প অনুসারে? অন্ধকারে আম বাগানটা কেন মনে হচ্ছিল? ইভেন এটা ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও আসছিল, এটা যে অন্ধকারে আম বাগানটা কেন মনে হচ্ছিল। বাংলা কোশ্চেন সম্পর্কে হচ্ছে সবচেয়ে ভালো আইডিয়া পাবেন পরীক্ষার হলে বসা। পরীক্ষার হলে বসার আগ পর্যন্ত বাংলা সম্পর্কে আইডিয়া পাবেন না। হ্যাঁ, অন্ধকারে আম বাগানটা নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না, এরকম কিছু লাইন আছে বিলাসী গল্পের মধ্যে। কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে জমাট অন্ধকার। অন্ধকারে আম বাগানটা জমাট অন্ধকার মনে হচ্ছিল, যে নিজের হাতটা পর্যন্ত দেখা যাচ্ছে না, এরকম একটা লাইন আছে। পরের কোশ্চেন, সুদৃষ্টি এই শব্দের উচ্চারণ কি বলতে পারবেন? সুদৃষ্টি এই শব্দের উচ্চারণ কি? সুদৃষ্টি, দেখি কে বলতে পারবেন? আয় উচ্চারণ তো বইলেই দিচ্ছি আমরা, সুদৃষ্টি। জান ঢাকারে উচ্চারণ করবে সুদৃষ্টি। হ্যাঁ, এটার উচ্চারণটা কি হবে? দেখেন, আমরা একটা জিনিস জানি, এস এইচ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে সেটা তালব্যস্য, আর এস এর মতো উচ্চারণ হলে সেটা হচ্ছে দন্তস্য। এস এর মতো উচ্চারণ দন্তস্য, এস এইচ এর মতো উচ্চারণ হচ্ছে তালব্যস্য। তার মানে দেখেন, আমি যেহেতু সুদৃষ্টি বলতেছি, সু তালব্যস্যর মতো, তাহলে এই অপশনটা বাদ, এটা বাদ, এইটাও বাদ গেল, এইটাও বাদ। কেন এটা বাদ? সদৃষ্টি তো কেউ বলি না, আমরা কি বলি? সুদৃষ্টি। তাহলে রাইট আনসার কোনটা হবে? এইটা, সুদৃষ্টি। জাস্ট একটা জিনিস জানলেই হবে, কোনটা এস এইচ এর মতো হবে, কোনটা এস এর মতো উচ্চারণ হবে, আর কিছুই না এখানে। ওকে, পরের কোশ্চেন। এই যে দেখেন স্ন, এই শব্দ দিয়ে যেমন গঠনের শব্দ আছে, যেমন দেখেন কৃষ্ণ, ঠিক না? কৃষ্ণ, বা এই দেখেন আমি লিখলাম উষ্ণ। এখন আপনারা বলেন তো, এই আসলে এখানে কোন যুক্ত বর্ণটা যুক্ত হয়েছে? উষ্ণ বা কৃষ্ণ, এই যে শব্দগুলো আছে এগুলাতে আসলে কোন যুক্ত বর্ণ যুক্ত হয়েছে, কে বলিতে পারিবেন? একেবারে সহজ, এই যে উষ্ণ কৃষ্ণ, হ্যাঁ, এগুলোর মধ্যে রাইট, একজনের রাইট আনসার দিছে। এটা হচ্ছে স প্লাস মূর্ধন্য, এটা কিন্তু স প্লাস ইও না, এটা হচ্ছে স প্লাস মূর্ধন্য এটা। পরের কোশ্চেন, বিলাসী গল্প অনুসারে ভদ্রলোকেরা কিসের ভয়ে গ্রাম ছাড়িয়া পলায়ন করে? কে বলিতে পারিবেন? বিলাসী গল্প অনুসারে ভদ্রলোকেরা কিসের ভয়ে গ্রাম ছাড়িয়া পলায়ন করে? ম্যালেরিয়া, চারক্রোশ, হাঁটার ভয়, ক্ষুধার জ্বালায়, আর এটা কি বলবো আমরা? লেখাপড়ায় ফাঁকিবাজি বলে। কি হবে অ্যান্সার? ভদ্রলোকেরা কিসের ভয়ে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন? ম্যালেরিয়া, চারক্রোশ, হাঁটার ভয়, ক্ষুধার জ্বালায়, আর লেখাপড়ায় ফাঁকিবাজি বলে। কি হবে অ্যান্সার? আচ্ছা, এখানে দুইটা জিনিস আছে আমাদের, এরকম গল্পের মধ্যে লাইন আছে এরকম, ওই চারক্রোশ হাঁটার ভয়ে কত ভদ্রলোকের যে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন তার কোনো শেষ নেই। তাহলে ভদ্রলোকেরা হচ্ছে চারক্রোশ হাঁটার জন্য করে, আর ক্ষুধার জ্বালায় গ্রাম ছাড়িয়া পলায়ন করা হচ্ছে গরিবরা। যেমন একটা লাইন আছে, যাদের সেই জ্বালা আছে, মানে যাদের ক্ষুধার জ্বালা আছে তারা যদি গ্রাম ছাড়িয়া পলায় তাহলে সেটা ভিন্ন কথা, তো ভদ্রলোকেরা কেন গ্রাম ছাড়িয়া পলায়? ম্যালেরিয়া রোগের কথা আমাদের বিলাসী গল্পের মধ্যে আছে, যে ম্যালেরিয়া হচ্ছে একটা বিশাল রোগ ইত্যাদিতে। আর লেখাপড়ায় ফাঁকিবাজি বিষয়টা এরকম ছিল যে ছাত্ররা লেখাপড়ায় ফাঁকিবাজি করে কিন্তু দোষ দেয় হচ্ছে স্কুলের, এই টাইপের। হ্যাঁ, ওই ব্যাপারে আমাদের অনেকজন আছেন, জি যুক্ত হন ওই ব্যাপারে যারা আছেন। এরপর আসেন, অনুপমের মনের ইচ্ছা কি ছিল? এটা মোটামুটি অনেকেই ভুল করবেন। অনুপমের মনের ইচ্ছা কি ছিল, এটা অনেকেই ভুল করবেন, দেখি কে বলতে পারবেন অনুপমের মনের ইচ্ছা কি ছিল? সহজ, কল্যাণীকে বিয়ে করা, সুরকে চিনতে পারা, নিজের চোখে মেয়ে দেখা, শম্ভুনাথকে অপমান করা। কি হবে অ্যান্সার? আমাদের ম্যাক্সিমামেরই অ্যান্সার থাকবে হচ্ছে এটা, কি কল্যাণীকে বিয়ে করা, ঠিক না? যে অনুপম কল্যাণীকে বিয়ে করবে, এটাই তো স্বাভাবিক নাকি? গ নম্বর দিচ্ছেন অনেকে, রাইট। এটা রাইট অ্যান্সার হচ্ছে নিজের চোখে মেয়ে দেখা। কি বলছি? নিজের চোখে মেয়ে দেখাটাই ছিল তার ইচ্ছা।
অনুপম রেলগাড়িতে কিভাবে চলতে লাগলো? যেহেতু আপনারা অপরিচিত এবং বিলাসী সবচেয়ে ভালো পারেন, এই জন্যই হচ্ছে আমরা এখান থেকে কোশ্চেন করতেছি অনেক। বলেন, অনুপম রেলগাড়িতে চলতে লাগলো কিভাবে? কল্পনা করতে করতে, মৃদঙ্গে তাল দিতে দিতে, আকাশের দিকে তাকিয়ে, মনে গান শুনতে শুনতে। আমাদের এরকম একটা লাইন আছে এরকম, দেখি আগে আপনারা অ্যান্সার বলেন, তারপর আমি বলতেছি। হ্যাঁ, কে বলতে পারবেন? যে গাড়ি লোহার মৃদঙ্গে চলিতে লাগিল, আর আমি মনে গান শুনতে শুনতে চলিতে লাগিলাম। রাইট অ্যান্সার হচ্ছে মনে গান শুনতে শুনতে, ঠিক আছে? কল্পনা করতে করতে না, ভুল যারা দিছেন, কল্পনা করতে করতে না। মৃত্যুঞ্জয় বিলাসীর কিসের ভাবনা ছিল না? এটা একটা বোর্ডও আসছিল একবার। মৃত্যুঞ্জয় বিলাসীর কিসের ভাবনা ছিল না? খাবারের ভাবনা, পয়সার ভাবনা, অর্থের ভাবনা, সাপের ভাবনা। এই সাপের ভাবনা, আল্লাহ, এটা কোনো কথা? মৃত্যুঞ্জয় বিলাসীর কিসের ভাবনা ছিল না? কে বলতে পারবেন? ক নম্বর? খাবার, রাইট। মৃত্যুঞ্জয় বিলাসীর খাবারের ভাবনা ছিল না। এইটা কোন প্রসঙ্গে বলা মনে আছে? ওই যে শিকড় বিক্রির কথা মনে আছে? শিকড় বিক্রি, এই শিকড় বিক্রি সেখান থেকে বলতেছে যে কেন আমাদের তো আর সেই ভাবনা নাই, শিকড় বিক্রির কথা থেকে আসতেছে এটা। পরের কোশ্চেন, রেইনকোট গল্প অনুসারে ভারিক্কি মুখ কার? ঠিক আছে, রেইনকোট গল্প অনুসারে ভারিক্কি মুখ কার? আসমা, ডক্টর আফাজ, নুরুল হুদা, মিলিটারি। কি হবে অ্যান্সার? এগুলো লিখতেছেন যে স্যার এগুলো আগে পড়ি নেই, এগুলো পড়ি নেই, তাই আগে জানলে ভালো হইতো, এখন পড়তে হবে তো। রেইনকোট গল্প অনুসারে ভারিক্কি মুখ কার? কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সারটা হচ্ছে মিলিটারি, ঠিক আছে? মিলিটারি। ওই যে মনে আছে যে নুরুল হুদাকে দেখে ওই যে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়ে যায়, মিলিটারির ভারিক্কি মুখ, সে ব্রিগেডিয়ার বা জেনারেল সামথিং, তখন একটা কথা বলে যে মিলিটারিকে নিয়ে কবিতা লেখা মানে মিলিটারিকে নিয়ে অপমান করে বা মিলিটারিকে অপমান করে কবিতা লেখা, এটা মস্ত বড় অপরাধ। মিলিটারিকে নিয়ে কবিতা, এই মিলিটারিকে নিয়ে কবিতা লেখা এটা মস্ত বড় অপরাধ। শায়রি করা একটা লাইন আছে এরকম। অনুপমের বিনিদ্র রজনীর কারণ কি ছিল বলেন তো? বরযাত্রীদের অপমান, বিবাহ ভঙ্গ, কল্যাণীর অনুপস্থিতি, কল্যাণীর কণ্ঠ। কি হবে অ্যান্সার? অনুপমের বিনিদ্র রজনীর কারণ কি ছিল বলেন? বরযাত্রীদের অপমান, বিবাহ ভঙ্গ, কল্যাণীর অনুপস্থিতি, কল্যাণীর কণ্ঠ। আসলে আমাদের বুঝতে হবে এই বিনিদ্র রজনীটা কখন হয়েছিল। এটা হচ্ছে ট্রেনের মধ্যে হয়েছিল, ট্রেনের মধ্যে। তো ট্রেনের মধ্যে দেখেন, ট্রেনের মধ্যে তো বিয়ের কথা নাই, তাহলে বাদ, উপরের দুইটা বাদ। এখন কল্যাণীর অনুপস্থিতি, কল্যাণীর কণ্ঠ। কল্যাণী তো অনুপস্থিতি, স্বাভাবিক। এরকম একটা লাইন আছে, কল্যাণীর কণ্ঠ, মনে আছে? ওই যে জায়গা আছে, জায়গা আছে কথাটা ওইখান থেকে আসছে এটা। ওকে, তারপর আসেন এইবার একটু সেকেন্ড পেপারে আমরা যাই। বলেন, নিচের কোন উচ্চারণটি ভুল? নিচের কোন উচ্চারণটি ভুল? কি হবে অ্যান্সার? হ্যাঁ, নিচের কোন উচ্চারণটা ভুল? এখানে একটা ব্যতিক্রমের একটা বিষয় আছে। এখানে যে ভুলটা, এটা একটা ব্যতিক্রমের একটা বিষয়। দেখি কে বলতে পারবেন? আমাদের শিক্ষার্থীরা, শিক্ষার্থীরা চিন্তা করতেছে দরকার কি এত বলার, বললে তো বিপদ। ঐতিহ্য, আবৃত্তি, অজ্ঞ, সাহায্য। কি হবে অ্যান্সার? নিচের কোন উচ্চারণটি ভুল? আচ্ছা, অনেকে কি দিচ্ছেন? ঘ দিতেছেন, সাহায্য না, হয় নাই। রাইট অ্যান্সার হচ্ছে আবৃত্তি। আমরা জানি রেফ হলে যদিও দ্বিরুক্তি হয়, দ্বিত্ব হয়, কিন্তু আবৃত্তি হবে না, এটা আবৃত্তি। হ্যাঁ, এই বটা হবে না, এটা এটা ব্যতিক্রম, এই জন্য এটা হয়েছে। আর আপনারা যে কোনো উচ্চারণের যদি আপনারা হসন্ত ঠিক মতো যদি না দেন, তাহলে কিন্তু নাম্বার পাবেন না। আচ্ছা, বিলাসী গল্প অনুসারে কার মধ্যে অহংকার দেখা দেয়? দেখি এটা পারেন কিনা। বিলাসী গল্প অনুসারে কার মধ্যে অহংকার দেখা দেয়? বিলাসী, তারপর কি আছে? হ্যাঁ, মৃত্যুঞ্জয়, ন্যাড়া, খুড়ো। কি হবে অ্যান্সার? বিলাসী গল্প অনুসারে কার মধ্যে অহংকার দেখা দেয়? আমি লাইনটা বলে দিচ্ছি যে অহংকারে আর পা মাটিতে পড়ে না, এরকম লাইন আছে। অহংকারে পা মাটিতে পড়ে না, এরকম একটা লাইন, পা মাটিতে পড়ে না। হ্যাঁ, পড়ে না। এরকম যে অমুক একজন গুণী লোক বটে, সন্ন্যাস অবস্থায় কামাখ্যায় গিয়ে কি হয়েছে, মানে অনেক কিছু হয়েছে, এরকম লাইনটা হচ্ছে ন্যাড়া। ন্যাড়া সম্পর্কে কথাটা আছে, ঠিক আছে? ন্যাড়া। এরপর আসেন, শরৎচন্দ্র কোথা থেকে প্রচুর অভিজ্ঞতা অর্জন করছেন? এইটা ডিইউর 2011 সালের কোশ্চেন।
ডিইউর 2011 সালের কোশ্চেন খ ইউনিটের, যে শরৎচন্দ্র বা ন্যাড়া কোথা থেকে প্রচুর অভিজ্ঞতা অর্জন করছেন। কি হবে অ্যান্সার? আমি লাইনটা বলে দিচ্ছি, আপনারা বইয়ের সাথে মিলাই দেখেন। সেটা হচ্ছে কি, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, এই দেশের অনেক পল্লীতে ঘুরে ঘুরে মহত্বের অনেক কাহিনী আছে আমাদের। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে দক্ষিণবঙ্গ, রাইট। যে এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে ঘুরে ঘুরে কি গৌরব করিবার মতো অনেক বড় বিষয় আমরা প্রত্যক্ষ করছি। তারপর এরকম লাইন আছে, চরিত্রেই বলো, ধর্মেই বলো, শিক্ষা একেবারে পুরো হয়ে গেছে, সামথিং ইত্যাদি ইত্যাদি। এবার আসেন, ক্রিয়া বিশেষণ এখানে কোনটা? ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ ইংরেজি হচ্ছে অ্যাডভার্ব। বলেন, ক্রিয়া বিশেষণ এখানে কোনটা? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাডভার্বের জন্য তো আগে ভার্ব থাকতে হবে, ঠিক না? মানে বাংলার ক্ষেত্রে যদি আমরা বলি ক্রিয়া কি থাকতে হবে, তো দেখেন এখানে ক্রিয়া আছে কোথায়? 3টি বছর, বছর নাউন হচ্ছে না, ক্ষীয়মান শোক নাউন হচ্ছে না, শান্ত ফটোগ্রাফ হচ্ছে না, ফটোগ্রাফ তো নাউন। কি সহজে হয়ে গেল বলা, এই দেখেন সহজে হয়ে গেল বলা, বলা একটা ভার্ব। কিভাবে বলা হয়েছে? সহজে, শেষ। তাহলে রাইট অ্যান্সার কোনটা? গ নম্বরটা, ঠিক আছে। না না, বোর্ড প্রশ্ন আমি কয়েকটা, দুই একটা বলতেছি মাঝে মধ্যে, বোর্ড প্রশ্ন থেকে কমন পড়বে না, ফার্স্ট পেপার বোর্ড কোশ্চেন থেকে কমন পড়বে না। আসেন, নিচের কোন বানানটি ভুল দেখি, এটা পারেন কিনা, এটা এটা পারেন কিনা? চলৎশক্তি, অগ্নুৎপাত, শিরশ্ছেদ, অত্যধিক। এখানে নিচের কোন বানানটা ভুল? চলৎশক্তি, অগ্নুৎপাত, তারপর কি শিরশ্ছেদ, অত্যধিক। কি হবে অ্যান্সার? বাংলা প্রথম পত্র বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমাদের ক্লাস তো আছেই, কুইজ তো আছেই। এই যে আমরা একটা কুইজ, জাস্ট একটা ডেমো দেখাইতেছি আপনাদেরকে, এটা জাস্ট একটা ডেমো। এরকম আমি অনেক কুইজ দিব আপনাদের, অনেক। কোনটা হবে অ্যান্সার? শিরশ্ছেদ, ঠিক না? হয় নাই। রাইট অ্যান্সার হচ্ছে অগ্নুৎপাত, বানানটাই ভুল। অগ্নুৎপাত এটা সঠিক বানান হচ্ছে অ গয়ে ন রস্যকার, জফলা, এই যে অগ্নুৎপাত, এইটাই অগ্নুৎপাত, ঠিক আছে। এটি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোন বানান গুচ্ছ সঠিক দেখি পারেন কিনা? কোন বানান গুচ্ছ সঠিক? নিক্কণ, মনক্ষুণ্ণ, মুমূর্ষ, সরস্বতী, স্বায়ত্তশাসন, অহরাত্রি। প্রথমে একটা জিনিস বলি, কোন সমাসবদ্ধ শব্দের শেষে রাত্রি, তারপর রাজা, তারপর কি নিশি বা নিশা হবে না। সমাসবদ্ধ শব্দের শেষে রাত্রি, রাজা বা নিশি হবে না। তার মানে দেখেন অহরাত্রি, এটা ভুল, ডিরেক্টলি ভুল। আচ্ছা, এরপর দেখেন কি লিখছি আমরা, কুজ্ঝটিকা, অহর্নিশি, হরণ। আচ্ছা, এইখানে একটা ভুল আছে, মনক্ষুণ্ণ বানানো, এখানে একটা বিসর্গ হবে, মনক্ষুণ্ণ। বিসর্গর পরে ক খ প ফ আমরা একটা রুলস পড়ছিলাম, এটা ভুল। আচ্ছা, এটা হচ্ছে অপপ্রয়োগ, এটা কারণ একত্র আর একত্রিত দুইটাই সেম। তো একটা শব্দের মধ্যে যখন অর্থটা স্পষ্ট হয়ে যায় তখন এটাকে বল অপপ্রয়োগ। যেমন দেখেন অধীন শব্দটা রাইট, অধীন। আবার আপনি যদি বলেন অধীনস্থ, তাহলে এটা মানে হচ্ছে ভুল, মানে অপপ্রয়োগ, এই অধীনস্থ বানানটা ভুল। তেমনিভাবে একত্র, একত্রিত, একত্রিত বানানটা ভুল, একত্র বানানটা ঠিক। রাইট অ্যান্সার হচ্ছে এইটা। হ্যাঁ, এগুলো আমরা সব ক্লাসে ব্যাখ্যা করছিলাম, ক্লাসে আমরা ব্যাখ্যা করছিলাম। যাই হোক, এবার বলেন, যে বিশেষণটা বিশেষ্যের পরে বসে তাকে কি বলে? এর একটা ছোট্ট ভিডিও পর্যন্ত দিছিলাম। যে অ্যাডজেক্টিভ নাউনের পরে বসে সেটাকে কি বলে? আমাদের ইন্টারে যদিও এমসিকিউ নাই, কিন্তু আমাদের বুঝা বুঝা পড়তে হবে। যে অ্যাডজেক্টিভটা নাউন বা প্রোনাউনের পরে বসে সেটাকে কি বলে? সাধারণত আমরা জানি হচ্ছে কি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের আগে বসে। এখানে বলা হচ্ছে অ্যাডজেক্টিভটা নাউন বা প্রোনাউনের পরে বসছে, তাহলে এটা কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে বিধেয় বিশেষণ। রাইট অ্যান্সার হচ্ছে বিধেয় বিশেষণ। আপনারা পড়ছেন না সাবজেক্ট, প্রেডিকেট, এই টাইপের। পরের কোশ্চেন, শুদ্ধ বানান কোনটা? সমীচীন, সুষ্ঠ, সপরিবার, ভদ্রচিত। দেখি পারেন কিনা। এটার মধ্যে শুদ্ধ বানান কোনটা? সমীচীন, সুষ্ঠ, সপরিবার, ভদ্রচিত। কি দিচ্ছেন? সপরিবার হয় নাই, রাইট অ্যান্সার হচ্ছে ভদ্রচিত। সপরিবার মনে আছে, সস্ত্রীক বানান নিয়ে একটা ভুল দেখাইছিলাম, যে কিছু জিনিস আছে যেগুলো নিজের বলে দাবি করতে হয় না, ঠিক আছে, এই সস্ত্রীক বানানটা ভুল। তেমনিভাবে পরিবার জিনিসটা নিজের বলে দাবি করতে হয় না, এটা আপনারই থাকবে। সুষ্ঠ বানান ভুল, সুষ্ঠু হবে।
সমীচীন বানানে দুইটাই দীর্ঘিকার। নিচের কোনটা নাউন দেখি পারেন কিনা? বৃদ্ধ, বিষাদ, মরমী, মলিন কোনটা নাউন? আপনাদেরকে ক্লাসের মধ্যে শব্দ থেকে নাউন অ্যাডজেটিভ বের করে দেখাইছিলাম। শব্দ থেকে নাউন বা অ্যাডজেটিভ আমরা দেখাইছিলাম ওই রুলস অনুসারে। মনে আছে? ওই যে উপযুক্ত একটা নাউন বসাইতে হবে, তারপর অর্থ মিললে অ্যাডজেটিভ, অর্থ না মিললে নাউন, এরকম একটা পুরো অ্যাডমিশনের পড়া দেখাইছিলাম এটা। নিচের কোনটা নাউন পদ দেখি পারেন কিনা? বৃদ্ধ লিখতেছেন অনেকেই, বৃদ্ধ তো নাউন না। যাই বললাম দেখেন, বৃদ্ধ লোক অর্থ মিলছে, তার মানে এটা অ্যাডজেটিভ। মরমী কবি অর্থ মিলছে, তার মানে এটা অ্যাডজেটিভ। মলিন বদন অর্থ মিলছে, অ্যাডজেটিভ। রাইট অ্যান্সার হচ্ছে কি বিষাদ। এখন আমি যদি বলি দেখেন বিষাদ শব্দের অর্থ দুঃখ, আমি যদি লিখি দেখেন দুঃখ মন হবে বা দুঃখ লোক হবে? হবে না। কি হবে? দুঃখিত বা বিষণ্ণ মন হবে। আসেন, নিচের কোন বানানটা ভুল? মনোমালিন্য, সদ্যজাত, মনমোহন, শিরোপীড়া। এখানে নিয়মটা হচ্ছে মনে আছে? বিসর্গর পরে ক, খ, প, ফ, তালব্যস্য, দন্তস্বর একটা নিয়ম ছিল। বিসর্গ পরে ক, খ, প, ফ, তালব্যস্য, দন্তস্ব আর ওকারের একটা নিয়ম ছিল। বলেন এর মধ্যে কোন বানানটা ভুল? কোন বানানটা ভুল? কি হবে অ্যান্সার? মনোমালিন্য, সদ্যজাত, মনমোহন, শিরোপীড়া। কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে মনমোহন। এই বানানটা ভুল, সঠিকভাবে লিখলে হবে এটা মনোমোহন। মনোমোহন। এরপর আসেন, কোন বানানটি সঠিক? মহর্ষি, পরিষেবা, শশীভূষণ, দূষণ। না, আমরা এত বেশি ভুল পড়ছি, ভুলগুলা দেখতে দেখতে না ভুলটাই সঠিক মনে হয়, সঠিকটাই ভুল মনে হয়। দেখি পারেন কিনা এখানে কোনটা হবে? কোন বানানটি সঠিক? মহর্ষি, পরিষেবা, শশীভূষণ, দূষণ কোনটা হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে মহর্ষি বানানটা সঠিক, বাকি সবগুলা ভুল। বাকি সবগুলা ভুল। এটা সত্যবিধানের কারণে ভুল। এটা হচ্ছে বানানের একটা নিয়ম আছে যে দীর্ঘের পরে যদি বা কোনো প্রত্যয় যদি যুক্ত হয় সঙ্গে রস্যি হয়ে যায়, দূষণ বানানে দয় দীর্ঘকার হবে। আসেন, প্রমিত বাংলা বানান অনুসারে নিচের কোন বানানটি অশুদ্ধ? দেখি, প্রমিত বাংলা বানান অনুসারে নিচের কোন বানানটা অশুদ্ধ? এগুলো সব রুলস আছে। ঝর্ণা, কাহিনী, পোস্ট অফিস, 69। প্রমিত মনে রাখবেন, এখানে একটা কার্ডিনাল নাম্বার অর্ডিনাল নাম্বার একটা নিয়ম পড়াইছিলাম আপনাদেরকে। কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার। হ্যাঁ, যত 19, তারপর কি 69 বা 29, হ্যাঁ এরকম 69 যেগুলো আছে এগুলা সব কিন্তু রস্যকার হবে। অথচ দেখেন এখানে আমি দীর্ঘকার দিয়ে রাখছি, এটাই ভুল। এটাই ভুল, ঠিক আছে? আর যদি আমি বলি ঊনবিংশ, ঊনবিংশ তখন সেটা দীর্ঘকার হবে। ঊনবিংশ, তারপর কি 29 যদি আমি বলি তখন সেটা দীর্ঘকার হবে। আমরা কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বারের একটা রুলস পড়ছিলাম। নিচের কোন শব্দে নত্যবিধি অনুসারে মূর্ধন্যর ব্যবহার হয়েছে? মানে রুলস অনুসারে মূর্ধন্য ব্যবহার হয়েছে নিচের কোন শব্দে? কল্যাণ, প্রবণ, নিক্ষণ, বিপণী। আমরা জানি র বা স্বর পরে কি হয়? মূর্ধন্য হয়, বা ক বর্গীয়, প বর্গীয় সে অনুসারে হয়। তার মানে দেখেন এখানে প্রবণ বানানে র আছে, এই জন্য এইটাই বলা হচ্ছে নত্যবিধি অনুসারে মূর্ধন্য হয়েছে। এটা ইউনিভার্সিটি কোশ্চেন। শব্দের আদিতে কোন ফলার উচ্চারণ বহাল থাকে? বহাল মানে হচ্ছে কি কোন ফলার উচ্চারণ হয়। আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন আমি লিখলাম দেখেন স্বাধীন। আচ্ছা তেমন তো এখানে কি ব ফলার উচ্চারণ হইতেছে? বলেন, হচ্ছে না। বা দেখেন স্মৃতি, এখানে কি ম ফলার উচ্চারণ হইতেছে? হইতেছে না। জ ফলা দিয়ে যদি লিখি জ্যোতি, দেখেন জ ফলার কোনো উচ্চারণ হয়? হয় না। এবার ল ফলা দিয়ে দেখি, দেখেন ম্লান, মা এই দেখলেন ক্লান্ত, দেখেন এখানে কিন্তু ল ফলার উচ্চারণ হচ্ছে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে ল ফলা। ল ফলার উচ্চারণ শব্দের শুরুতে হয়। এরপর আসেন, নিচের কোনটা একাক্ষর বিশিষ্ট শব্দ? আপনাদের মনে আছে সিলেবলের কথা? সিলেবল একাক্ষর বিশিষ্ট শব্দ। ওই যে দুইটা, যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে ততগুলো অক্ষর। আরেকটা কথা আমরা বলছিলাম দুইটা ভাওয়েল পাশাপাশি হলে একটা অক্ষর হবে। দুইটা ভাওয়েল পাশাপাশি হলে একটা অক্ষর হবে, আর যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে ততগুলো অক্ষর। এখন আমরা একটু কাকা দেখি, দেখেন কাকা, কে এ কে এ, এখানে দুইটা ভাওয়েল উচ্চারণ হচ্ছে, তার মানে দুইটা।
চাচার ক্ষেত্রেও যদি আমি বলি চাচা, ঠিক আছে, ছা ছা লিখতেছি আমরা, দুইটা অক্ষর। বোনাই, দেখেন দুইটা ভাওয়েল উচ্চারণ হচ্ছে। ভাই, এখানেও দুইটা ভাওয়েল, কিন্তু দুইটা ভাওয়েল পাশাপাশি আসছে, এই জন্য কি একটা অক্ষর হবে, তার মানে রাইট আনসার হচ্ছে ভাই। নুরুল হুদাকে কখন সসম্মানে ছেড়ে দেওয়া হবে? রেইনকোট গল্প অনুসারে, রেইনকোট গল্প অনুসারে নুরুল হুদাকে কখন সসম্মানে ছেড়ে দেওয়া হবে? ঠিকানা বলে দিলে, শালার কথা বলে দিলে, কুলিদের পরিচয় দিলে, অপরাধ স্বীকার করলে। কি হবে অ্যান্সারটা বলেন তো? ঠিকানা বলে দিলে, শালার কথা বলে দিলে, কুলিদের ঠিকানা বলে দিলে, অপরাধ স্বীকার করলে কি হবে অ্যান্সার? রাইট অ্যান্সার হচ্ছে কুলিদের ঠিকানা বলে দিবে। আর শালার কথা বললে ওখানে নেই, কারণ শালার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি ছিল না। তো এই হচ্ছে আজকে আপনাদের সাথে একবারে নর্মাল একটা কুইজ। আমি জানি আপনাদের তেমন কোনো প্রস্তুতি নাই আপনাদের, শুধু এইটা মাঝে মধ্যে আমি রিমাইন্ডার দিব আপনাদেরকে যে আপনাদের বাংলার প্রস্তুতিটা নেওয়া প্রয়োজন এখন থেকেই। 26 ব্যাচ বলেন আর 27 ব্যাচ বলেন, 26 ব্যাচের এই কারণে, কারণ এখন কিন্তু আগের মতো পরিস্থিতি নাই যে ফাঁকিবাজি কইরা কোনো রকম পার পাওয়া যাবো। অলরেডি আপনারা দেখতেছেন পরীক্ষার রেজাল্ট এগুলা দেখতেছেন, তা হাতে আপনার সময় যে কথা আছে যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে টেস্ট হয়ে যাবে, মে মাসে এক্সাম। তা এখন 2-3 মাসের মধ্যে বাংলাটা একবার শেষ করে রাখেন, পরবর্তী যাতে কনফিডেন্সটা ঠিক থাকে। আর 27 ব্যাচের এই জন্য কারণ হচ্ছে এখনও হচ্ছে আপনারা স্কুলে কলেজে ভর্তি হন নাই কলেজে, আর এখনও হচ্ছে আপনাদের গ্রুপ সাবজেক্টের প্রেশার শুরু হয়নি। প্রথম 6 মাস গ্রুপ সাবজেক্টের প্রেশার খুবই কম থাকে মোটামুটি। ওই টাইমটাই হচ্ছে ইবিআই যেটা, এটা আপনারা অনলাইন হোক অফলাইন হোক দেখে একবার শেষ করে রাখবেন। এইটা তখন হলো কি পরীক্ষার জন্য কাজে লাগবে, কারণ কলেজে ভর্তি হওয়ার 1 থেকে 1.5 মাস পরেই এক্সামের সিরিয়াল শুরু হবে। তখন দেখবেন যে ওয়ান শট দেখলাম বা ইউটিউব দেখে পাশ করে গেলাম, এটা পারবেন, কলেজে পারবেন, কিন্তু এইচএসসির জন্য কিন্তু হবে না। আর গ্রামার যদি বুঝে না পড়েন তাহলে কিন্তু পুরো শেষ। এখন কিন্তু তার গ্রেস মার্ক, তারপর হচ্ছে কি বলে পার্শিয়াল মার্ক, তারপর কি কি জানি আছে না, অনেক সুবিধাই কিন্তু এখন আর নাই। ঠিক আছে, ভালো থাকবেন। আর চাইলে অনুশীলনের সাথে যুক্ত হতে পারেন, কিংবা যেখানে ভালো মনে করেন, যেখানেই থাকেন না কেন পড়তে হবে, এটাই হচ্ছে কথা। আল্লাহ হাফেজ।